প্রশ্নোত্তরের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ঘ্যমিত্রা তরফদার। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, লেখক এবং গবেষক সারওয়ার তুষার। সারওয়ার তুষার, স্বাগত আপনাকে প্রশ্নোত্তরের আজকের পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। কেমন চলছে আপনার বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড? ব্যস্ততার মধ্যে যাচ্ছে, কারণ হচ্ছে আমি তো রাজনীতিতে সক্রিয়, সাংগঠনিক অনেক কাজ থাকে। এর পাশাপাশি নিজের লেখালেখি, পড়াশোনা এসব নিয়ে বেশ হেকটিক এবং ব্যস্ত সময়ের মধ্যে যাচ্ছে। এর পাশাপাশি এখন আবার যেহেতু জুলাই মাস ফেরত এসেছে, জুলাই কেন্দ্রিক আমাদের অনেক কর্মকাণ্ড আছে, অনেক কর্মসূচি আছে, সেগুলো মনিটরিং করা, দেখভাল করাও কিছু কিছু দায়িত্ব আমার উপর আছে। এগুলো নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর কি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির সমীকরণ কিন্তু একেবারেই বদলে গিয়েছে। তো সেক্ষেত্রে ঐতিহ্যগত রাজনীতির বাইরে গিয়ে কাঠামোগত রাজনীতিতে আপনি কি কি পরিবর্তন দেখতে চান একজন তরুণ নেতা হিসেবে? এটা আপনি ঠিক বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থান একটা আমাদের যে প্রথাগত যে রাজনীতি, সেটাতে একটা ম্যাসিভ ব্লো হিসেবে এসেছে। এবং একটা পরিবর্তনের চাপ সর্বত্র সার্বিক দিক থেকে আছে। জনগণ, তরুণ সবাই একটা পরিবর্তন দেখতে চায়, কিন্তু প্রথাগত রাজনৈতিক দল বা রাজনৈতিক সংস্কৃতি এই পরিবর্তনটা ঠিক অ্যাডাপ্ট করতে প্রস্তুত না। ফলে এখানে একটা দ্বন্দ্ব আছে, একটা টানাপোড়েন আছে। গত 2 বছর ধরে আমরা এই টানাপোড়েনটাই দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা এনসিপি নতুন দল হিসেবে আমাদের কিছু কমিটমেন্ট আছে। রাজনীতিকে আমরা কিছুটা নতুন করে ভাবি, এবং আমরা চাই যে একেবারেই সাধারণ যারা আমাদের দেশের সাধারণ নাগরিক, সাধারণ শিক্ষার্থী সমাজ, তরুণ সমাজ, তারা এম্পাওয়ার্ড হোক। এখানে যেটা আপনি দেখবেন যে একটা পরিবারতন্ত্র আছে। কেউ একজন এমপি, তার সন্তান পরবর্তীতে সেখানে এমপি হচ্ছেন। একটা পরিবারতন্ত্র। দেখা যাবে যে ওই সন্তান হয়তো বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না, দেশের বাইরে পড়াশোনা করেছে ইত্যাদি, কিন্তু হঠাৎ করে যে বাবার জায়গায় এসে বসে পড়েছে। তো এইটার আমরা একটা বড় পরিবর্তন চাই, যে এই দেশের যে কোনো, যেমন এই গণ আন্দোলন না হলে আমার কিন্তু রাজনীতিতে আসা হতো না, কিংবা আমাদের দলে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন শীর্ষ পর্যায়ে, নেতৃত্ব পর্যায়ে, তারা কিন্তু কোনো বাবা, মামা, চাচার রেফারেন্স এখানে আসে নাই। তারা এসেছে একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে। এইটা একটা বড় পরিবর্তন, যে এই দেশটা যদি সাধারণ মানুষের হয়, তাহলে সাধারণ মানুষের সন্তানেরা রাজনীতি, অর্থনীতি সহ দেশের সার্বিক বিষয়ে মতামত রাখবে, পলিসি মেকিংয়ে ভূমিকা রাখবে, পার্লামেন্টেও তারা থাকবে। এই রাজনীতিটা এনসিপি আপহোল্ড করে, এবং সেখানে একদিনে সব কিছু আমরা অর্জন করে ফেলতে পারবো সেরকম না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং একটা নতুন রাজনীতি আমরা যেটাকে বলি, এর সবচেয়ে বড় বিষয়টাই হচ্ছে যে সাধারণ মানুষকে এম্পাওয়ার্ড করা। সেটা আমরা করে যাচ্ছি। অনেক আপস অ্যান্ড ডাউন যাচ্ছে, অনেক চ্যালেঞ্জ আছে, হুট করে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে না, কারণ যারা পুরনো ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চায় তারা অত্যন্ত পাওয়ারফুল। ফলে আমাদেরকে আবার এদিকে যারা পরিবর্তন চায় তাদের মধ্যে অনেক বিভেদ, অনেক বিভাজন। সো এটা খুব কঠিন, মানে এই পরিবর্তন বিরোধী জোটের সাথে পেরে ওঠা। কিন্তু আলটিমেটলি পিপলস উইল এটাই সবসময় জয়লাভ করে। সময় লাগবে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন যেটা, একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শাসনামল থেকে, অবৈধ শাসনামল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে অনেক ত্যাগের মধ্য দিয়ে। এটা আপনি বলতে পারেন গত 2, 2.5, 3 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন। এখনো কিন্তু বলা হয় যে ফ্যাসিস্ট সরকারের সেই আমল বা সেই সময়টা এখনো আমরা পার করতে পারিনি। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমরা সেই জিনিসটা এখনো পার করতে পেরেছি কিনা? ফ্যাসিবাদী শাসন যারা এখানে কায়েম করেছিল, অর্থাৎ আওয়ামী লীগ, তারা এখন আর নাই। তারা এই দেশ থেকে পুরো দল সহ পালিয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটে নাই। বাংলাদেশে প্রায় সব সরকারের বিরুদ্ধেই কিছু না কিছু আন্দোলন হয়েছে, আপনি যদি স্বাধীনতার পর থেকে দেখেন, কিন্তু কোনো সরকারেরই এরকম পুরো দল সহ পালিয়ে যাওয়ার নজির নাই। ফলে এটা একটা বড় পরিবর্তন। কিন্তু এর বাইরে আমাদের দেশের পলিটিক্যাল কালচারে বা স্টেট অ্যাপারেটাস যেটাকে আমরা বলি, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ক্ষমতার কেন্দ্রগুলো, রাষ্ট্রের বাইরেও নন স্টেট যে পাওয়ারের ব্লকগুলো আছে, আপনার কালচারাল ইন্ডাস্ট্রি, মিডিয়া থেকে শুরু করে ব্যবসায়িক মহল, এরকম আরও যে বড় বড় সিন্ডিকেটের জায়গাগুলো আছে, সেখানে এখনও নানাভাবে ফ্যাসিবাদের এক ধরনের প্রভাব আছে। আমি বলবো প্রভাব কথাটা বলাটাই ভালো হবে। তাহলে সেক্ষেত্রে সেই প্রথাগত রাজনীতিটা কতটুকু ভাঙতে পেরেছেন বলে মনে করেন আপনারা? মানে এখন তারা প্রকাশ্যে আর বলে না যে আমরা ওই ফ্যাসিবাদের সমর্থক,
এই জায়গা থেকে আপনি বলতে পারেন যে এটা একটা বড় চেঞ্জ, কিন্তু তারা যেভাবে রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে চায় সেটাকে ভাঙা যায় নাই, বরং তারা আবারও দানা বেঁধে নতুন আকারে এখন আসার অনেক চেষ্টা বড় বড় করছে। সিন্ডিকেট আছে সেটা অবশ্যই আছে, বলছেন। হ্যাঁ অবশ্যই আছে। একটা দল পুরোপুরি চলে গেল দেশ ছেড়ে, তাও এখনো এত বড় সিন্ডিকেট আছে, এখনো তারা সেটা মেনটেন করছে। সেটা মানে এখন নতুন একটা সরকারও এসেছে, কেন পারছে না? একটা দলের বিরুদ্ধে কেন পারছে না এতগুলো দল? না পারছে না সেটা না, পেরেছে, যে এটার প্রমাণ তো হচ্ছে তারা এখন আর দেশে নাই। কিন্তু আপনি যে বললেন বড় বড় কিন্তু সিন্ডিকেট কিন্তু এখনো তাদের ধরে রেখেছে। প্রভাবটা রয়ে গেছে কেন? কারণ তারা হলো আপনার এই সিস্টেমটা, আমাদের দেশের তো বয়স বেশি না, মাত্র 53 বছর, তার মধ্যে 17 ইয়ার্স তারা টানা শাসন করেছে। এই শাসন করতে গিয়ে তারা প্রত্যেকটা সেক্টরে তাদের নিজস্ব লোক বসিয়েছে, এবং মানি টক্স অলওয়েজ। তো ফলে এদের প্রচুর অর্থবিত্ত, তারা প্রচুর লুটপাট করেছে, প্রচুর দুর্নীতি করেছে, করে তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, ফলে তারা সহজেই ম্যানেজ করে ফেলতে পারে। ধরুন যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, নেয়ার কথা, এই যে নতুন সরকার এসেছে, তাদেরকে হয়তো টাকা দিয়ে অনেক জায়গায় মুখ বন্ধ করে ফেলতে পারছে। ফলে এখন তারা অনেকটা ক্যামোফ্লজ আকারে তাদের ভোল পাল্টেছে, কিন্তু তারা এখনো প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এবং আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশের এই ধরনের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, বড় বড় এই ঘটনাগুলো দেখেন, একদিনে 2 বছরে 3, 4, 5 বছরে কিন্তু হুট করে হয়ে যায় না। এটা লম্বা একটা পরিক্রমা। তার একটা ফার্স্ট স্টেপ হিসেবে এখানে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন এর যে প্রভাবগুলো বিভিন্ন দিকে রয়ে গেছে, কালচারে, মিডিয়ায়, ব্যবসায়িক অঞ্চলে, কিংবা কোনো রাজনৈতিক দলে, এটা আস্তে আস্তে কাটবে। তারা চিহ্নিত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে জনগণের আবার প্রতিরোধ হচ্ছে, তারা পিছু হচ্ছে। এটা করে করে আস্তে আস্তে আমাদেরকে আগাতে হবে, আরও আমার ধারণা 4-5 বছর সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে প্রচলিত বড় রাজনৈতিক দলগুলোর যে ভাবনা আছে, সেই হিসেবে আপনাদের দলের কি ভাবনা? দেশ নিয়ে আপনাদের কি ভাবনা এখন বর্তমানে? আমাদের আপনারা খুব সিম্পল। এখানে দেখেন, এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক, মানে সেই স্বাধীনতাটা তো আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস, এবং বাংলাদেশের আমি বলবো যে ফাউন্ডেশন, হ্যাঁ 71। এরপরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে এমন একটা রাষ্ট্র এখানে হবে যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা বিরাজ করবে। কিন্তু আমরা কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে এখানে স্বাধীনতার পরে বাকশাল কায়েম করা হলো, দ্যাট ইজ একদলীয় শাসন। পত্রপত্রিকা সব বন্ধ করে দেওয়া হলো, মিডিয়া সব বন্ধ করে দেওয়া হলো, পছন্দের 2-3টা মিডিয়া রাখা হলো। এবং সবচেয়ে বড় যেটা ক্রাইসিসে আমরা পড়লাম, আমাদের যে কনস্টিটিউশনাল ডিজাইন, একটা দেশ তো আর ধরেন আপনার একটা অফিস, সেই অফিস কতগুলো নিয়মে চলে, একটা রাষ্ট্র কতগুলো নিয়মে চলে। যে নিয়মগুলো বানানো হলো সেখানে আপনার যেটাকে বলে যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, 5 বছর অন্তর অন্তর মানুষের ভোটে সরকার নির্ধারিত হবে। আপনাকে যদি মানুষ বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনে, আপনি আসবেন, কিন্তু ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবেন না। এই যে সিম্পল জিনিসটা, পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, আপনি দেখবেন যে আমাদের ইতিহাসের প্রত্যেকটা জাংচারে এই পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারের সময় গিয়ে, ওই মুহূর্তটা গিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে গিয়ে পড়েছি, মারামারি, সংঘাত। কারণ কি? কারণ এই কনস্টিটিউশনাল ডিজাইনে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারের কোনো ব্যবস্থা নাই, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো ব্যবস্থা নাই। এটা হলো 1 নম্বর সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো হচ্ছে এক ব্যক্তির নিয়ন্ত্রণে, তাকে কেউ কোথাও জবাবদিহি করতে পারবে না। এটাই কনস্টিটিউশনাল ডিজাইন, এবং এর ফলেই ফ্যাসিবাদ তৈরি হয়েছে। এখন আমাদের রাজনীতিটা হচ্ছে এই ফ্যাসিবাদের জায়গায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা আনা। ব্যাপারটা খুব খুব যে কাল্পনিক কিছু সেরকম না। পৃথিবীর বিভিন্ন দেশে এটা অলরেডি চর্চিত, যে 5 বছর পর পর ভোটের সময় আগে যারা ক্ষমতায় ছিল তারা কোনোভাবে এই ভোটটাকে ম্যানিপুলেট করতে পারবে না, নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করতে পারবে না, ভোটের মানুষের ভোটাধিকারকে হরণ করতে পারবে না। এই সামান্য জিনিসটা আপনাকে অর্জন করতে হবে। 5 বছর পর পর যদি মানুষের ভোটে ক্ষমতা পরিবর্তিত হয়, এটা একটা অনেক বড় পরিবর্তন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেগুলোকে প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের বাইরে আনতে হবে, যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। দুর্নীতি দমন কমিশন যেন সরকারি দলের এমপিদের দুর্নীতিগুলো ধরতে পারে। ঠিক আছে, এই রকম স্বাধীনতা আমরা চাই, এরকম গণতান্ত্রিক সংস্কার আমরা চাই। এগুলোর জন্য আমরা এনসিপি এই মুহূর্তে আপনি বলতে পারেন যে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে কতটুকু শক্তিশালী স্থান দখল করতে পেরেছে এবং মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন বলে আপনি মনে করেন এই কয় বছরে? 2 বছর খুবই কম সময়, কিন্তু আমরা যখন সারা দেশে যাই, আমরা কিন্তু দেখতে পাই যে সাধারণ মানুষ, তারা বিপুল প্রত্যাশা তাদের এনসিপির কাছে। তারা জানে যে একটা 2 বছরের দলের পক্ষে সবকিছু সম্ভব না এখনই, কিন্তু তারা একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে, বা তারা পরিবর্তন নিয়ে আসুক, এটা সাধারণ মানুষ চায়।
এটা হচ্ছে 1 নম্বর দিক। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে একটা ব্যাপক ইতিবাচক প্রভাব তৈরি করতে পেরেছি। তারা এনসিপিকে ভরসা করে, এনসিপিকে ভালোবাসে, এনসিপির কোথাও ফেলিয়ার দেখলে সেটা নিয়ে সমালোচনা করে, কিন্তু এনসিপির উপর ভরসা রাখে। এটাই হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের যে পলিটিক্সের কনস্টিটিউয়েন্সি, প্রত্যেকটা রাজনীতির কিন্তু একটা সমর্থক গোষ্ঠী থাকে, যে কারা এই রাজনীতিটাকে সমর্থন করছে। সবাই কিন্তু দল করে না, আপনি কিন্তু কোনো দল করেন না, কিন্তু আপনি চান যে একটা রাজনীতি, কোনো সেটা যে দলই হোক, ওই রাজনীতিটা ভালো, ওইটা এগিয়ে যাক, এটা আপনি চান মনে মনে। বা যারা ধরেন বিভিন্ন প্রফেশনাল, তারা কিন্তু এটা চায়। এই কনস্টিটিউয়েন্সিটা আমরা সারা দেশে তৈরি করতে পেরেছি বা পারছি, বা করতেও হবে আরও সামনে। এবং সেটা করলে এনসিপি সামনে আরও যত দিন যাবে, যখন তার বয়স 5 বছর হবে, যখন 10 বছর হবে, তখন সে আরও প্রভাব বিস্তার করতে পারবে। নির্বাচনের সময় আপনারা কিন্তু একটা দলের সাথে জোট গঠন করেছিলেন সেক্ষেত্রে, এবং যতদূর জানি 30টি আসনে জোটের প্রার্থী হিসেবে কিন্তু আপনারা নির্বাচন করেছেন। রাইট। এবং এটার জন্য কিন্তু অনেক আলোচনা সমালোচনাও হয়েছে, এবং অনেক গুরুত্বপূর্ণ পদ থেকে কিন্তু অনেকে সরেও গিয়েছেন। এবং অনেকেই কিন্তু বলছে যে যে দলে আপনারা যোগ দিয়েছেন, হারানো অবস্থা, তারা তাদের হারানো অবস্থাটা পুনরুদ্ধার করতে এনসিপির জনপ্রিয়তাটাকে কাজে লাগাচ্ছে। সেটিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমরা অনেক এটা ফেস করি। এখানে দুটো আলোচনা আমাকে করতে হবে। একটা হচ্ছে রাজনীতিটা লম্বা সময়ের, ফলে যারা চলে গেছে তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, তারা এই যে লম্বা দমের ব্যাপার, একটা লম্বা সময়ের ব্যাপার, এই দমটা তাদের ছিল না। এই কারণে তারা অল্পতেই ধৈর্য হারিয়ে, পেশেন্স হারিয়ে তারা তাদের মতো করে দম সিদ্ধান্ত ছিল নিয়েছে। না, নাকি রাজনৈতিক যে দলটার সাথে যোগ দেওয়া হয়েছে সেটা নিয়ে আপত্তি ছিল? মানে আপত্তি থাকতে পারে, কিন্তু ডিসেন্ট রেখে আপনি কিভাবে দলে থাকবেন? যেমন ধরো বিএনপি একটা দল, বিএনপি জামায়াতের সাথে লম্বা সময় ছিল, প্রায় 2 দশকের উপরে। বিএনপির অনেকে কিন্তু এটা পছন্দ করে নাই, তখনও করে নাই, এখনও করে না। কিন্তু তারা কিভাবে ওই ভিন্ন মতটা দলের ভেতরে রেখে দলের সাথে ছিল, এটা ফলো করার বিষয় আছে। আপনি যখন একটা জিনিস, কি অ্যাক্টিভিজম আর রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য আছে। সেক্ষেত্রে কি আপনাদের উচিত ছিল না যে যে দল এই কাজটা করেছে তাদেরকে দেখে কোনো শিক্ষা নেওয়া বা কোনো কিছু? বিএনপির কথা বলছেন? জি। হ্যাঁ, না শিক্ষা নিচ্ছি না সেরকম না তো। আমাদেরকে আমাদের মতো করে কৌশল ঠিক করতে হচ্ছে। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে অ্যাক্টিভিজম হচ্ছে আপনি ঠিক 100% পিওরিটি প্রত্যাশা করতে পারেন, যে আমি যেভাবে চাই সেভাবেই হইতে হবে সবকিছু। কিন্তু পলিটিক্সে সেরকম হয় না। পলিটিক্সে অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক কৌশল, অনেক বিষয় থাকে, এবং সেখানে আপনাকে ঠিক করতে হবে যে আপনি মনে করছেন আপনার মতটা ভালো, শ্রেষ্ঠ, কিন্তু কালেকটিভ মতটা ভিন্ন রকমের। তখন সেই কালেকটিভ মতটাকে রেসপেক্ট করে দ্বিমত জানিয়ে কিভাবে দলে থাকবেন, এটাও একটা ম্যাচুরিটির পরিচয়, যেটা হয়তো অনেকে দিতে পারে নাই। এনিওয়ে, সেটা তাদের ব্যাপার। আর আপনি বাকি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, দেখেন, নির্বাচনটা, বাংলাদেশের নির্বাচন, এটা কিন্তু নেপালের মতো নির্বাচন না। অনেকে নেপালের সাথে ভুলভাবে তুলনা করে। নেপালের নির্বাচনটা কিন্তু পিয়ার সিস্টেমের নির্বাচন, মানে ওখানে ভোটের অনুপাতে আসন ভিন্ন করা হয়, ডিস্ট্রিবিউশন করা হয়। আমাদের দেশে যেভাবে নির্বাচন হয় কনস্টিটিউয়েন্সি বেসড, মানে ফার্স্ট পাস দ্য পোস্ট, এই নির্বাচনে শেষ পর্যন্ত একটা বাইনারি ইকুয়েশন কাজ করে, একটা বাইনারি লজিক কাজ করে। দুটো মার্কা, হয় এই মার্কা অথবা ওই মার্কা। থার্ড যে মার্কা, সে আসলে ভালো হলেও নির্বাচনে সুবিধা করতে পারে না, খুব এক্সেপশন বাদ দিলে। ফলে আপনাকে ওই বাইনারি লজিকের মধ্যে একটা প্রায়োরিটি আমাদেরকে সেট করতে হয়েছে। আমাদের প্রায়োরিটি ছিল যে উই হ্যাভ টু এন্টার ইনটু দি পার্লামেন্ট বাই এনি হাউ, মানে এনি হাউ আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে। কেন? কারণ পার্লামেন্টটা রিফর্ম নিয়ে হবে, পার্লামেন্টে সরকারের ক্রিটিক করা অনেকগুলো বিষয় আছে। এগুলো যদি আমরা আমাদের ভয়েসটা যদি ওখানে না দিতে পারি, তাহলে একটা বড় অংশের ভয়েসটা মিসিং থাকবে। এই জন্য আমরা পার্লামেন্টে যাওয়াটাকে আমাদের প্রায়োরিটি হিসেবে নিয়েছি। সেটা নিতে গিয়ে আমরা দেখেছি যে আমরা যদি একক নির্বাচন করি, আমাদের যে সাংগঠনিক প্রস্তুতি এবং দলের বয়সও কম, এটাতে আমরা একক নির্বাচন, এবং নির্বাচনে যেভাবে বাইনারি হয়ে যায়, মানি, মাসল এবং অর্গানাইজেশন, হ্যাঁ, এগুলোতে যেভাবে আপনার দুই শিবিরে বিভক্ত হয়ে যায়, 2টা ক্যাম্পে বিভক্ত হয়ে যায় নির্বাচন, সেখানে আমাদের ভালো করাটা খুব টাফ হবে। তখন আমাদেরকে একটা পক্ষ বেছে নিতে হয়েছে, এবং সেক্ষেত্রে বিএনপির সাথে আমরা যেতে পারি নাই। তার কারণ হচ্ছে বিএনপির অ্যান্টি রিফর্ম পজিশন। বিএনপি সব কিছুতেই তাদের একটা অ্যান্টি রিফর্ম পজিশন আছে। আমরা তো রিফর্ম নিয়ে কথা বলতে চাই। আজকে যদি আমরা বিএনপির সাথে থাকতাম, আমরা কিন্তু তবু পার্লামেন্টে থাকতাম, কিন্তু কি হতো, মুখে কুলু পেটে বসে থাকতে হতো।
আপনি দেখেন বিএনপির সাথে যারা গেছে, অন্যান্য জোটের, আপনি বামপন্থীদের একটা জোট আছে, ছাত্রদেরও একটা পক্ষ আছে, ক্ষুদ্র একটা অংশ আছে, তারা কিন্তু মুখে কুলু পেটে বসে আছে। কিন্তু আমরা তো রিফর্ম নিয়ে সরব থাকতে চেয়েছি, ফলে আমাদেরকে একটা পক্ষ বেছে নিতে হয়েছে। এবং আপনি আপনার যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড, আপনার যে মানে অবস্থান, এটা যদি আরেক ধরনের আপনার চেয়ে আলাদা, তার কাছে গেলে যদি আপনার মনে হয় যে আপনি অরক্ষিত কিংবা আপনি সেখানে কিছুটা কলুষিত হচ্ছেন, তাহলে কিন্তু আপনার আইডিওলজিক্যাল মানে অবস্থানটা বা ভিত্তিটা নড়বড়ে বলবো আমি। সেক্ষেত্রে আপনার মনে হয়েছে জামাত আপনাদেরকে সেই হিসেবে সেই ব্যাকআপটা আপনাদেরকে দিবে? ব্যাকআপের বিষয় না, মানে বিষয়টা হলো যে জামায়াতের সাথে আমাদের মতাদর্শিক অনেক পার্থক্য আছে, কিন্তু আমি ওটাই বলছি যে জামায়াতের সাথে আমাদের এই পার্থক্য থাকার পরেও আমাদের মধ্যে ইনসিকিউরিটি ছিল না যে আমরা যদি তাদের সাথে যাই, বা এখনও নাই, তাদের সাথে যদি আমরা যাই তাহলে কি আমরা তাদের মতো হয়ে যাবো কিনা, অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে। আমাদের বক্তব্য ছিল যে আমরা আমাদের স্বাতন্ত্র্য ধরে রেখেই তাদের সাথে ডিল করতে পারি, এবং তাদেরকে তো আপনার ডেমোক্রেটিক পলিটিক্স আনতে হবে। আওয়ামী লীগ আমরা তাদেরকে দে ওয়ার পুশড ইনটু দ্য কর্নার, এবং তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, এবং সেটার তাদেরকে আরও মেইন স্ট্রিম করেছে, সেটা কিন্তু কোনো কাজে আসে নাই। ওইভাবে আপনি তাদেরকে ডিল করতে পারবেন না, তাদেরকে আপনি ডেমোক্রেটিক পলিটিক্সে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনার বলতে হবে, আপনি বলেন আপনি কীভাবে জব ক্রিয়েশন করবেন, আপনি বলেন আপনার হোয়াট ইজ ইউর উমেন পলিসি, আপনি বলেন আপনার আপনি কীভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবেন, এই যে কীভাবে অর্থাৎ গভর্নেন্স ইস্যুগুলো কীভাবে তারা ডিল করবে, এই প্রশ্নের মুখোমুখি তাদেরকে আপনি করেন। এটাই হচ্ছে বেটার পলিসি। তখন মানুষ তুলনা করতে পারবে যে আইদার দে আর ক্যাপেবল অর নট, ওয়েদার দে আর ক্যাপেবল অর নট, তখন মানুষ এটা করতে পারবে। কিন্তু আপনি যখন তাকে মেরে কেটে জেলে নিয়ে গুম করে ডেমোক্রেটিক স্পেসের বাইরে ঠেলে দিতে চাচ্ছেন, তাদেরকে জঙ্গি বলতে চাচ্ছেন, তখন কি হচ্ছে? মানুষের সিম্প্যাথি তারা পাচ্ছে, তাই না? সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের এই সিদ্ধান্তটা, এটা ছিল একটা কৌশলগত সিদ্ধান্ত, এবং রাজনীতিতে সবসময় কৌশলগত সিদ্ধান্ত করতে হয়। আপনার নীতি এবং কৌশলে একটা সবসময় একটা গ্যাপ থাকে, কিন্তু আপনি নীতি না হারিয়ে যদি কৌশল করেন, আমরা সেটাকে মনে করি যে এটা প্র্যাকটিক্যাল পলিটিক্সে করতেই হয়। যেহেতু নতুন দল, আপনাদের একেবারেই নতুন দল, সেক্ষেত্রে আপনাদের মনে হয়নি যে একটা দলের সাথে জোট করাতে আপনাদের স্বকীয়তাটা হারিয়ে যাবে? বা এরকম কি হয়েছে যেই দলের সাথে আপনারা জোট করেছেন সেই জন্য যে মানুষজনের কাছ থেকে আপনারা সাপোর্ট পেতেন বলে মনে করতেন, তাদের কাছে পাচ্ছেন না? কারণ জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আপনাদের অনেক বড় একটা অবদান ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা তরুণদের কাছ থেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন, সেটা মনে করছেন নাকি? তরুণরা এখনও অ্যাপ্রিসিয়েশন করে, এবং তাদের কিছু কিছু ক্রিটিক্যাল অবজারভেশন আছে এনসিপি সম্পর্কে, সেটা থাকাটা খুবই স্বাভাবিক। মানে আপনি আমাকে, আমার দলকে পছন্দ করেও কিছু বিষয় আপনার সমালোচনা থাকতে পারে, দ্যাট ইজ অলওয়েজ ওয়েলকাম। কিন্তু যেটা আমরা বললাম যে আমাদের তো একটা প্রায়োরিটি ঠিক করতে হয়েছে। আজকে যদি আমরা পার্লামেন্টে না থাকতাম, তাহলে আমাদের দলকে এই যে এখন যে আমরা বিকশিত করছি আগামী 5 বছর মেয়াদে, সেটা কিন্তু একটু কঠিন হয়ে যেত। হ্যাঁ, এই সিদ্ধান্ত অনেকেই মনক্ষুণ্ণ হয়েছে, এবং আমি তাদেরকে দোষ দিচ্ছি না। কিন্তু ধরুন বিএনপিও লম্বা সময় জামায়াতের সাথে ছিল, তখনও তাদেরকে নিয়ে এই ধরনের কথা ছিল, কিন্তু তারা যেহেতু তাদের নিজস্ব রাজনীতিটা করে গেছে সবসময়, এখন দেখেন তাদের কিন্তু জনসমর্থনের অভাব হচ্ছে না। ফলে বাংলাদেশের মানুষ একটা জিনিস দেখতে চায় যে আপনি কোন ক্যাম্পে আছেন, এর চেয়ে বেশি বাংলাদেশের মানুষের কাছে ইম্পর্টেন্ট আপনি তার কথা বলছেন কিনা। ধরেন আপনি একটা আপাত প্রোগ্রেসিভ ক্যাম্পে আছেন, আওয়ামী লীগকে তো বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতো, প্রোগ্রেসিভ ব্লকে তারা ছিল, তারা মানুষের সাথে কি আচরণ করেছে। অন্যদিকে যাদেরকে বলা হয়েছে প্রতিক্রিয়াশীল, যারা হচ্ছে ডানপন্থী, যারা কিনা জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি, যাদেরকে ফ্রেমিং করা হয়েছে, তারা তো জনগণের, এই যে ধরেন এখনও বলা হয় না যে ইসলামিক ব্লককে, বা ধরেন আমাদেরকে মাঝে মাঝে বলা হয় যে আমরা ডানপন্থী ইত্যাদি বলা হয়তো, বিএনপিকেও বলা হয়েছে লম্বা সময়। অর্থাৎ আপনি আওয়ামী লীগের সমালোচনা করলে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ালেই আপনি জঙ্গিবাদ। বিএনপিকেও বলা হয়েছে, বিএনপির প্রধান যিনি মানে প্রতিষ্ঠাতা প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক, তাকে লম্বা সময় আওয়ামী লীগ পাকিস্তানের চর বলেছে না। এই ফ্রেমিং থাকবেই। যার কাছে ন্যারেটিভের হেজিমনি আছে, যার কাছে ন্যারেটিভটা পুশ করা এবং সেটা এস্টাবলিশ করার ক্ষমতা আছে, সে আপনাকে যে কোনো কিছু বলে দিতে পারে। ন্যারেটিভটা যে রিসেন্টলি পুশ করা হয়েছে এমন তো না, অনেক আগে থেকেই তো এই ন্যারেটিভটা চলে আসছে একটা দল নিয়ে, তাই না? অনেক আগে থেকেই না, মানে আমি বলছি ধরেন জামায়াতের সাথে যখন বিএনপি ছিল, তখনও তাদেরকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। তখনও বিএনপিকে বলা হয়েছে বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, বিএনপির হেডকোয়ার্টার পাকিস্তানে, বিএনপি হচ্ছে বাংলাদেশপন্থী দল না, এরকম অনেক কিছু বলা হয়েছে। কিন্তু যারা বলেছে তারা কিন্তু জনগণের বিরুদ্ধে কাজ করেছে। আর বিএনপি সবসময় নির্বাচনের দাবি জানিয়ে এসেছে, তারা সফল হয়নি কিন্তু জানিয়ে এসেছে, মানুষ এটা দেখেছে, মানুষ দেখেছে কারা তাদের পক্ষে কারা তাদের বিপক্ষে। ফলে
আমাদের শিক্ষিত সমাজের একটা অংশের কাছে, একটা ক্ষুদ্র অংশের কাছে, শিক্ষিত সমাজে অনেক ধরনের মতামত আছে, সবাই কিন্তু একরকম চিন্তা করে না। শিক্ষিত সমাজের একটা অংশের কাছে যারা অ্যাক্টিভিস্ট, যারা শিল্পী, সাহিত্যিক, যারা হচ্ছে নিজেদেরকে অনেক সুপিরিয়র মনে করে, সুপিরিয়র কমপ্লেক্সে থাকে, তাদের কাছে হচ্ছে আপনার যে আপনি কোন আইডিওলজিক্যাল ক্যাম্পে, এটা খুব বেশি ম্যাটার করে। তারা সবসময় আইডিওলজিক্যালি এভাবে পোলারাইজেশন করতে পছন্দ করে। দেশের সাধারণ জনগণ কিন্তু এভাবে চিন্তা করে না। তারা চিন্তা করে মানে হোয়াট এভার ইউর ক্যাম্প, আপনি আপনার স্ট্যান্ড পিপলের পক্ষে কিনা, প্রো পিপল কিনা, এটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। তো আমাদেরকে সবসময় পরীক্ষা দিতে হবে মানুষের কাছে। নতুন দল হিসেবে আপনাকে বারবার আমাদেরকে পরীক্ষার মুখে দাঁড়াতে হবে। আমরা সেটা দাঁড়াতে প্রস্তুত আছি, এবং একটা সময় মানুষ আমাদেরকে, এখন যারা আমাদেরকে ভুল বুঝছে, তারাও কিন্তু আমাদেরকে গ্রহণ করবে যখন দেখবে যে আমরা আমাদের জায়গায় কনসিস্টেন্ট আছি, আমরা আমাদের পলিটিক্সটাকে স্যাক্রিফাইস করি নাই। কিন্তু সেটা সময় লাগবে। তাহলে বৈষম্যহীন জাতি গঠনে বর্তমান সরকার সাংস্কৃতিক, রাজনৈতিকভাবে এখনো পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা রেখেছে কিনা আপনি মনে করেন সেটি? না, অনেক দিকে আমাদেরকে, যেগুলো আমাদের অলরেডি অর্জন ছিল সেগুলো থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হয়েছে। যেমন এই যে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো, এগুলোই সরকার বাতিল করে দিয়েছে, হুইচ ওয়াজ অ্যাবসলিউটলি আননেসেসারি। কেন তারা এটা করেছে তারাই ভালো বলতে পারবে। এখন এটা আমাদেরকে ফাইট করে যেতে হবে আর কি। সামনেও এই গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখা ছাড়া কোনো উপায় নেই।